বের হয়ে সোজা ফুটপাতের দিকে হাঁটছি। কিছু দূর যেতে না যেতেই পেছন থেকে কেউ একজন স্যার বলে ডাক দিল। পেছনে ফিরে দেখি মায়া ডাকছে। কি ব্যাপার স্যার, আপনার গাড়ি কোথায়? আজ আপনি হেঁটে ফিরছেন যে? না, এমনি হাঁটতে ভালো লাগছে। যদি আমি আপনার সাথে হাঁটতে চাই, আপনি কি খুব রাগ করবেন? রাগ করাটা কি ভালো হবে? না মনে হয়। তাহলে হাঁটতে পারো, রাগ করব না। উত্তর শুনে মায়া ছোট্ট একটা হাসি দিল। বছর খানেক হবে অফিসে জয়েন করেছে। ভীষণ মিষ্টি মেয়ে, মুহূর্তেই যে কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট। আপাতত দুজনেই চুপচাপ হাঁটছি। কিছু দূর হাঁটার পর খেয়াল করলাম মায়া কিছু একটা বলার চেষ্টা করছে, হয়তো সাহস করতে পারছে না। আমি ওকে সাহায্য করে বললাম, তুমি কি কিছু বলতে চাও? আমার মাঝে মাঝে ওনাকে দেখতে ভীষণ ইচ্ছা করে। মানুষ এত বোকা কি করে হয়? আমাকেও তোমার বোকা মনে হয়? হয়। ওনার চেয়েও বেশি বোকা মনে হয় আপনাকে। আপনি হচ্ছেন বোকা দ্য গ্রেট। আমি মৃদু হাসলাম। মায়া কিছুটা বিরক্ত হলো। ওর এই কথার উত্তরে আমি কিছুই বললাম না। তখন মায়া প্রশ্ন করল, আচ্ছা, আপনাদের পরিচয় কি করে হয়েছিল? কলেজের ছাদ থেকে ধাক্কা দিয়ে ওকে আমি নিচে ফেলে দিয়েছিলাম, সেখান থেকেই আমাদের পরিচয়। আমার উত্তর শুনে মায়া হাঁ করে আছে। ওর হাঁ করা দেখে মনে হচ্ছে এত আশ্চর্য কথা আর কোনো দিন শোনেনি। নিঃশ্বাস না ফেলেই প্রশ্ন করল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু কেন? কেন তা ঠিক বলতে পারবো না। সম্ভবত ওই চাইছিল যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই, সেই জন্য। মানে ঠিক বুঝলাম না। মানে তখন কলেজ জীবন শুরু মাত্র, প্রয়োজনীয়তার বশে কিছু ফ্রেন্ড হয়। আমার অবশ্য কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। নিয়মিত ক্লাসের ফাঁকে সবাই আড্ডা দিত, আর আমি চুপচাপ ওদের আড্ডা উপভোগ করতাম। অবশ্য চুপচাপ থাকার পেছনে একটা কারণও ছিল। আড্ডার মূল বিষয় থাকতো কলেজের সুন্দরী মেয়েরা, আর মেয়েদের সম্বন্ধে আমার জ্ঞান ছিল প্রায় শূন্যের নিচে। সেদিন নীলাকে নিয়ে আলোচনা শুরু হয়। তুমি যাকে উনি বলে ডাকো তাকে নিয়ে। আমাদের কলেজের অন্যতম এক সুন্দরী মেয়ে। সবাই এক এক করে বলেছিল এই মুহূর্তে নীলাকে সামলে পেলে কে কী করত। সবার ইচ্ছে প্রকাশের পর্ব শেষ, এবার শুধু আমি বাকি। আড্ডার নিয়ম অনুযায়ী আমাকেও ইচ্ছা ব্যাখ্যা করতে হবে। সবার দৃষ্টি আমার দিকে। রাজ আমাকে প্রশ্ন করল, নীলাকে এই মুহূর্তে সামনে পেলে তুই কি করতিস নিলয়? আমি বললাম, কি আর করতাম, সামলে পেলে এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতাম। আমার উত্তর শুনে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আর এদিক ওদিক করছে। কিছু বুঝতে না পেরে আমি পেছনে তাকালাম, আর দেখলাম নীলা আমার পেছনেই দাঁড়িয়ে আছে। নীলার মুখের দিকে তাকিয়ে অনুমান করলাম যে সিচুয়েশন খুব একটা ভালো না। ওকে পাত্তা না দিয়ে আমি আবার সামনের দিকে ফেরার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। নীলা আমার কলার ধরে বলে উঠল, আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবি তাই না? দে ফেলে দে, দেখি তোর কত বড় সাহস। ও আমার কলার ধরে টানতে টানতে রেলিংয়ের পাশে নিয়ে গেল। আমি সহজ ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছি। আমি পুরোপুরি ঠান্ডা মাথায় ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। এমন একটা ভাব যেন মানুষকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া আমার কাছে পান্তা ভাত। এই হলো আমাদের পরিচয়ের প্রথম ঘটনা। আমি মৃদু হেসে মায়ার দিকে তাকাই। মায়ার বড় হাঁয়ের সাথে এবার চোখও বড় হয়ে গেল। ও কোনো দিকে না তাকিয়ে মুহূর্তেই প্রশ্ন করল, তারপর তারপর কি হলো? তারপর আর কি হবে? ঘটনার তদন্ত হলো, আমাকে কলেজ থেকে সাসপেন্ড করার নোটিশ জারি হলো। এর মধ্যে অবশ্য নীলা সুস্থ হয়ে গেল। একতলা ছাদ, তেমন কিছু হয়নি। একটা পায়ে শুধু আঘাত পেয়েছিল। নীলা কলেজ ব্যাক করার সাথে সাথে করল মিরাক্কেল। আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে নীলা নিজে এসে আমার জন্য রিকোয়েস্ট করলো আমাকে যেন কলেজ থেকে সাসপেন্ড না করা হয়। অবশ্য এই রিকোয়েস্ট করার পেছনে বিশেষ একটা উদ্দেশ্য ছিল নীলার। তখন সেটা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি। আমার গল্পের মাঝখানেই মায়া অতি উৎসাহে প্রশ্ন করল, কি উদ্দেশ্য? আমাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য, নিজের হাতে শিক্ষা। নীলার রিকোয়েস্টে আমাকে কলেজ থেকে সাসপেন্ড করা হলো না। তারপর আমি ওকে সরি বলি, ও হাসি মুখে মেনে নেয়।
নীলার সাথে আমার ঝগড়ার লেনদেন ওই পর্যন্ত শেষ হলেও আমার সাথে নীলার মনের লেনদেন সবেমাত্র শুরু। তখন নীলা অনেকটা গায়ে পড়ে মিশতে শুরু করে আমার সাথে। তখনই বুঝতে পারি নীলা কেন আমাকে কলেজ থেকে সাসপেন্ড না করার রিকোয়েস্ট করেছিল। কারণবশত আমি ওকে কিছুটা অ্যাভয়েড করে চলতে থাকি। আর ওর এই লোক দেখানো প্রেম ভালোবাসা সত্যি হলেও ওকে অ্যাভয়েড করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওর বাবার বিরাট আধিপত্য, আর নিজেও জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মতো সুন্দরী। ওর এমন আহ্লাদী সংস্পর্শ আমার মতো মধ্যবিত্ত ছেলেদের জন্য ধারালো ছুরির এক পরশা ঝলক ছাড়া আর কিছুই নয়। ভালোবাসা মহৎ হলেও বাস্তবতা মহৎ না। বাস্তবতা বড়ই নির্মম। আমি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করি, আর নীলা চেষ্টা করতে থাকে আমাকে ওর প্রেমে ফেলতে। একটা সময় গায়ে পড়ে ভালোবাসার অভিনয় করতে করতে ও নিজেই নিজের অজান্তে আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা ওর জেদ ভেবে আমি তখনও ওকে অ্যাভয়েড করে চলতে থাকি। কোনো ছেলে যে ওকে অ্যাভয়েড করতে পারে এটা হয়তো ওর ধারণাতে ছিল না। অবশ্য তখনও পর্যন্ত আমি নিজেও যে ওর প্রতি আমার আবেগকে জড়িয়ে ফেলিনি এমনটা না। দুজনেই দুজনকে অল্প অল্প ভালোবেসে ফেলেছিলাম। ব্যাস শুরু হয় পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ নিয়ে নতুন নাটক, আর তা শেষ হয় হাত কাটাকাটি দিয়ে। ও ভীষণ জেদি ছিল। হসপিটালের বেডে ওকে প্রথম শুয়ে থাকতে দেখে আমি বুঝতে পারলাম যে ওকে ছাড়া জীবনের বাকিটা পথ চলা আর সম্ভব না। সর্বনাশের বীজ এখান থেকেই শুরু হয় সাতরাঙা দিনগুলোর পথ চলা। সারাদিন দুজন মিলে টোটো করে ঘুরে বেড়ানো, ক্লাস ফাঁকি দেওয়া, নদীর জলে পা ভিজিয়ে রাখা, হাত ধরে হাঁটাহাঁটি করা, ঘন্টার পর ঘন্টা দুজনের চোখের দিকে দুজন তাকিয়ে থাকা, অবুঝের মতো মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাওয়া, আর পাগলের মতো দুজন দুজনকে সর্বস্ব দিয়ে ভালোবাসা। এভাবেই দেখতে দেখতে স্বপ্নের মতো কলেজ জীবনের 4টা বছর কেটে যায়। আর এর মাঝেই ভালোবাসার ছলে হাজারো চোখের জল ফেলা, আলাদা হয়ে যাওয়ার অর্থহীন চেষ্টা, ওকে ছাড়া প্রতিটা রাত নিঃশব্দে চিৎকার করে কাঁদা, অবশেষে না পেরে আবারও সেই একই নিঃশ্বাসে দুজন মিলে জড়িয়ে থাকা। জানো, ওর হাসিটা না অসম্ভব বেশি সুন্দর ছিল। আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। আমি এখনও চোখ বন্ধ করলেই ওর হাসি মুখটা দেখতে পাই। একটা মানুষের হাসি কি করে এত সুন্দর হয়। ওর প্রায় সব ফ্রেন্ডরাই ওকে হাসির জন্য মোনালিসা বলে ডাকে। যতই আমার মন খারাপ থাকুক না কেন, ওর পাগল করা ঠোঁট মাখানো হাসিটা দেখার সাথে সাথেই আজও একদম ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যায়। ভীষণ পাগলামি করতো ও, একদম বাচ্চাদের মতো। মায়াকে এসব কথা বলতে বলতে কখন যে আমার চোখ ভিজে এসেছে বুঝতে পারিনি। মায়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখেও জল টলমল করছে। আমি ভেজা চোখে ওর দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিলাম। কান্না লোকানোর হাসি, যেই হাসি দ্বারা বোঝানো হয় চোখের বাঁকা জলগুলো ভীষণ অবাধ্য, বারণ শোনে না। পুরুষদের কাঁদতে নেই, আমিও কাঁদছি না। হেঁটে হেঁটে বেশ খানিকটা পথ চলে এসেছি। এক পরিচিত চায়ের দোকানের সামনে এসে আমরা দাঁড়াই। শুধু পরিচিত না, অনেক বেশি পরিচিত। মায়ার দিকে তাকিয়ে বললাম, হাঁটতে হাঁটতে আজকে অনেক দূরে চলে এসেছি, তাই না? মায়া বলল, উনি কোথায়? এখন দেখা হয় আপনার সাথে? হ্যাঁ হয়, প্রতিদিনই হয়। আমাকে দেখাবেন একবার? সত্যি দেখতে চাও? হ্যাঁ, সত্যি দেখতে চাই, ভীষণ চাই। সামনে তাকাও। মানে? রাস্তার ওপাশে ওই যে সবুজ শাড়ি পরা মহিলাটাকে দেখছো, ওটাই নীলা। আমার কথা শুনে মনে হলো মায়া আকাশ থেকে পড়ছে। আশ্চর্য চোখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার নীলার দিকে তাকাচ্ছে। মায়ার আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক। নীলাকে ও আগেও অনেকবার দেখেছে, কিন্তু ধারণাও করেনি কখনো যে এটাই সেই নীলা। ধারণা না করাটাই স্বাভাবিক। মায়া কিছু সময় নীলার দিকে চুপচাপ তাকিয়ে থেকে আমাকে প্রশ্ন করলো, সামনে বসে থাকা ওই অন্ধ লোকটা ওনার হাজবেন্ড, তাই না? হ্যাঁ, ওই অন্ধ লোকটাই ওর হাজবেন্ড। আর ওর একটা ছোট্ট মেয়েও আছে, যার নাম সায়রা। আপনারা একে অপরকে এতটা ভালোবাসার পরেও বিয়ে করেননি কেন তাহলে? তুমি নিয়তি বিশ্বাস করো মায়া? না, করি না। নিয়তি মানুষ নিজে তৈরি করে।
না, করে না। নিয়তি মানুষকে কিছু অপশান দেয়, মানুষ সেখান থেকে যে কোনো একটা বেছে নিতে বাধ্য হয়। নীলাকে না পাওয়ার নিয়তিটাও আমাকে বেছে নিতে হয়েছিল সেদিন। আমাদের কলেজ সবেমাত্র শেষ হয়েছে, তখনও আমি ছেঁড়া নোটের মতো মূল্যহীন একটা বেকার ছেলে। মেসের খরচ জোগাতেই হিমশিম খেতে হতো। ওর বাড়ি থেকে ওর ইচ্ছের বাইরেই প্রায় জোর করেই বিয়ে ঠিক করে। বিয়ের ঠিক আগের দিন রাতে নীলা এসে হাজির হয় আমার মেসে। আমাদের ফিউচার, আঙ্কেল আন্টির মান সম্মান, তাদের ইচ্ছে, স্বপ্ন, সমাজ সব কিছু আমি শুধুমাত্র নীলাকে পাওয়ার লোভে বিলিয়ে দিতে পারিনি সেদিন। পারিনি আমি নিজে সুখী হওয়াটাকেই প্রাধান্য দিতে। আর এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল অথবা নিঃস্বার্থক সঠিক সিদ্ধান্ত। সেদিন নিজের হাতে নীলাকে ফিরিয়ে দিয়ে আসি ওর বাড়িতে। এটাই ছিল আমার নীলার সাথে সামনাসামনি শেষ দেখা। সেই রাতে নীলা চিৎকার করে অনেক কেঁদেছিল। আমি পারিনি চিৎকার করে কান্না করতে। গলা কাটা পাখির মতো মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলাম। অসহায়ের মতো আমার নিঃশব্দে করা হাজারো চিৎকার আর আর্তনাদ সেদিন কেউ দেখেনি, কেউ জানেও নি কোনো দিন। বেঁচে থেকেও এই মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনা করাও হয়তো অসম্ভব। আমার প্রমিস রাখতেই নীলা ওর বাবার ইচ্ছায় বিয়ে করে। আমি দূর থেকেই দাঁড়িয়ে চুপচাপ দেখে যাই, আর অবাধ্য চোখের জলগুলো বারবার সেই বৃষ্টিতে ভেজায় আমাকে। বুক থেকে রক্ত ঝরে, অনবরত রক্ত। আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করি, কিন্তু এই মৃত্যু আমাকে মুক্তি দেয় না, শুধু কষ্ট দেয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো এক কষ্ট। আমি থামলাম। মায়া তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ঝাপসা চোখে দেখতে পাচ্ছি ওর গাল বেয়ে টুপটাপ চোখের জল ঝরছে। মায়া প্রশ্ন করল, উনি কি জানেন আপনি আজও ওনার জন্য কেঁদে কেঁদে রাত ভোর করেন? উনি ফিরে আসবে না জেনেও প্রতিদিন ওনার জন্য অপেক্ষা করেন। এখানে এসে দাঁড়িয়ে থাকেন শুধুমাত্র ওনার ভালোবাসাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য। একা অসহায় জীবনযাপন করেন। উনি কি জানেন? না, জানে না, এর কিছুই জানে না ও জানে আমি বিয়ে করেছি, অনেক সুখী পরিবার আমার, একটা টুকটুকে মেয়েও আছে। আসলে কি বলো তো মায়া, শ্বাসরুদ্ধকর ভালোবাসাগুলো একসময় দম বন্ধ হয়ে মারা যায়। শুধু বেঁচে থাকে অজস্র স্মৃতি আর এক বুক দীর্ঘশ্বাস। মায়া এবার মুখ চেপে কেঁদে উঠল। আমি বলার মতো কিছুই পেলাম না। ও চোখের জল মুছে বলতে লাগলো, আপনি ভীষণ বোকা, খুব বেশি বোকা। আমি যতটা বোকা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি বোকা আপনি। কিভাবে পারেন আপনি? যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে মনে হতো আপনার কি যেন একটা আমাকে ভীষণ টানে। আপনার ব্যক্তিত্ব, নীরবতা, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখা, এই সব কিছুই আঁকড়ে রাখতো আমাকে। আমার স্বপ্নের মহাপুরুষ মনে হতো আপনাকে, কিন্তু বাস্তবে আপনি তার কিছুই না। আপনি জাস্ট একটা বোকা, ভীষণ বোকা। আই হেট ইউ। মায়ার কথায় আমি কোনো রকম উত্তর দিলাম না, শুধু নীরব থাকলাম। মায়া মুখ চেপে কাঁদতে কাঁদতে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমি গেলাম না। রাস্তার ওপাশে থাকা নীলার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। গত 10 বছর যেখানে নীরবে দাঁড়িয়ে থাকি সেখানে। খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মায়া আমি বোকা না, আমি অনেক চালাক। সবাইকে হার মানিয়ে দিয়েছি আমি। নীলার সবটুকু ভালোবাসা ঠিক সেদিনের মতো আজও আগলে রেখেছি আমি। আমি বোকা না মায়া, আমি অনেক চালাক, অনেক অনেক চালাক আমি।